উষ্ণতম এপ্রিলের পর টানা বৃষ্টির পূর্বাভাস, তীব্র অস্বস্তির গরমের নাকাল জনজীবন। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী। ইচ্ছেমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে হাইকোর্টের রুল, জড়িত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশ জুড়ে অস্বস্তিকর গরমে ব্যাহত স্বাভাবিক জনজীবন। হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগীর ভিড়। এদিকে মে মাসের প্রথম সপ্তাহে টানা বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। এপ্রিল মাস জুড়েই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গা জেলার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন পর রোববার স্কুল, কলেজ ও মাদ্রাসা খুললেও সরকারি সিদ্ধান্তের কারণে আজ একদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে মর্নিং স্কুল হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো চালু রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 100 শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছে 356 জন। এত তাপমাত্রা পড়ছে, খুব খারাপ অবস্থা, হাতে চলাফেরা করা যাচ্ছে। একটু মর্নিং দিকে হলে সুবিধা। অব্যাহত দাবদাহে নাকাল রাজশাহীবাসী। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ। তাপমাত্রা 42 ডিগ্রি থাকায় আজ বন্ধ রয়েছে স্কুল, কলেজ। নগরীতে শরবত, স্যালাইন ও পানি বিতরণ করছে যুবলীগ নেতাকর্মীরা। আজও ঊর্ধ্বমুখী যশোরের তাপমাত্রা। 3 সপ্তাহের টানা তাপপ্রবাহে বিপর্যস্ত এ জেলার মানুষ। তীব্র গরমে বন্ধ রয়েছে মাধ্যমিক বিদ্যালয়গুলো, খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো, তবে উপস্থিতি খুবই কম। প্রচন্ড গরমে আমরা চলাফেরা করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। গরমে তো বাচ্চাদের সমস্যা হচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছে, বড়দেরও সমস্যা, বাচ্চাদেরও সমস্যা। পাবনা জেলার ওপর দিয়ে অতি তীব্র মাত্রায় তাপদাহ বয়ে যাচ্ছে। তাপের পারদ 40-এর নিচে নামছেই না। ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কাজ। নাটোরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আগুনের মতো বাতাস ও রৌদ্রের প্রখরতায় হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছে। পথচারীরা শরবতের দোকানগুলোতে ভিড় করছেন। সিরাজগঞ্জের তাঁতশিল্পেও প্রভাব পড়েছে। প্রচণ্ড খরতাপে জেলার 4,07,000 তাঁতে শ্রমিক কর্মচারীরা কাজ করতে না পারায় কাঙ্ক্ষিত উৎপাদনও ব্যাহত হচ্ছে। পাশাপাশি রয়েছে বিদ্যুতের লোডশেডিং। গরমের তীব্রতায় শহরে মানুষের হাঁসফাঁস অবস্থা গাইবান্ধাবাসীর। তাপমাত্রার সঙ্গে অস্বস্তি বাড়াচ্ছে আর্দ্রতাও, পাখা চললেও স্বস্তি নেই। গরমে টিকতে না পেরে শহুরে মানুষ স্বস্তির খোঁজে ছুটছেন পুকুর, জলাশয়ে। ময়মনসিংহের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমে প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। শহরের পাশাপাশি গ্রামের মানুষেরও একই অবস্থা। গ্রামের হাটবাজারের দোকানপাট বন্ধ রয়েছে, তবে বেশি বিপাকে পড়েছেন রিকশা চালক সহ শ্রমজীবী মানুষ। এদিকে বৃষ্টির জন্য দিনাজপুর সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়ছেন মুসল্লিরা। অপরদিকে টিফিনের টাকা জমিয়ে 2000 পথচারী, দিনমজুর ও গাড়ি চালকদের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করেছে এক কাউন্সিলর ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা। সকালে নারায়ণগঞ্জ শহরের 2 নম্বর রেলগেট, ডিআইটি ও দেওভোগ শেখ রাসেল পার্ক এলাকায় এসব বিতরণ করা হয়। মাসুমা লিসা, 21 টেলিভিশন। দর্শক, দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ ও বহু প্রতীক্ষার বৃষ্টির খবর জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক শিকদার। মানিক, আজকের তাপপ্রবাহ ও সামনের দিনগুলোর পূর্বাভাস নিয়ে বিস্তারিত আমাদের জানান। রক্তিম, যেটা জানেন যে চতুর্থ দফায় হিটওয়েভ চলছে এবং আজকে যে তাপের যে অবস্থা, তাপপ্রবাহের যে অবস্থা, সেই সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি এই মুহূর্তে যুক্ত করে নিতে যাচ্ছি। আমাদের সাথে আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক আছেন। একটু ওনার কাছে আমি জানতে চাই যে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি কি এবং তাপপ্রবাহ কতদিন অব্যাহত থাকবে, যদি একটু বলতেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সারা বাংলাদেশেই 1 এপ্রিল থেকে আজকে 29 এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও
মৃদু থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি এবং অ্যাটমসফিয়ারিক কন্ডিশন যদি অব্যাহত থাকে তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এই যে বিদ্যমান তাপপ্রবাহ আগামী 1 মে পর্যন্ত অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে তাপমাত্রা সারা বাংলাদেশেই 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। তবে আশার আলো হলো যে 2 তারিখের পরে বিশেষ করে দেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই সংঘটিত বিদ্যমান তাপ তীব্রতা বহুলাংশে কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিবেশের তৈরি হতে পারে এবং এই বজ্রসহ বৃষ্টি আমরা আশা করছি যে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তাছাড়া বিচ্ছিন্নভাবে দেশের অন্যান্য অঞ্চলেও এই ধরনের বজ্রবৃষ্টি হতে পারে, ফলে এই বিদ্যমান তাপপ্রবাহ কমে যাবে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে আজকে সারা বাংলাদেশে 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এটা 1 তারিখের আমরা পূর্বাভাস গাণিতিক মডেলের দেখা যাচ্ছে 1 তারিখ পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চল সেন্ট্রাল পার্ট হয়ে একদম সিলেটের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগ বাদে সারা বাংলাদেশেই কিন্তু এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আপনি বৃষ্টি যদি কথা জানতে চাই যে বৃষ্টি কি আমরা 2 তারিখের পর থেকে বলছি, এটা কি 2 তারিখের পরে কি দীর্ঘমেয়াদী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, এই ধরনের বজ্রঝড় যখন হয় তখন এগুলো কিন্তু শর্ট স্পেল ফেনোমেনা বলা হয়। সাধারণত এগুলো আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সে বিনাশ হয়ে যায়। তবে এ সিরিজ অফ বজ্রঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত প্রায় প্রতিনিয়ত দেশের পূর্বাঞ্চল জুড়েই বজ্রমেঘ তৈরি হবে এবং এই অঞ্চলের বায়ুর চাপ কমে গেলে চারিদিক থেকে বাতাসের গতিবেগ একটু বৃদ্ধি পেয়ে বিদ্যমান তাপপ্রবাহকে কমিয়ে একটু স্বস্তিদায়ক পরিস্থিতি নিয়ে আসতে পারে। রক্তিম, যেটা বলছিলেন ডক্টর আবুল কালাম মল্লিক আবহাওয়াবিদ, যে 2 তারিখের পর অর্থাৎ 3 তারিখ থেকে হয়তো একটা বৃষ্টির সম্ভাবনা দেখছে, তবে 1 তারিখ পর্যন্ত তাপ প্রবাহ অব্যাহত থাকবে। তো রক্তিম, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবহাওয়া অধিদপ্তর থেকে মানিক শিকদার জানাচ্ছিলেন পরবর্তী দিনগুলোতে আবহাওয়ার পরিস্থিতি। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট সকাল 11:25 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রধানরা সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল 10টায় ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান স্যালুট দিয়ে বিদায় জানানো হয়। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নানা কর্মসূচি হাতে নিয়ে থাইল্যান্ড সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুপাক্ষিক আনুষ্ঠানিকতার মধ্যে গত 25 এপ্রিল ব্যাংককে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAP-এর 80তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেয়াল খুশি মতো ওষুধের দাম বাড়ানো বন্ধে পদক্ষেপ নিতে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালককে। একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন উচ্চ আদালত। অন্যদিকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে না পারে, সেই সাথে অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বন্ধ কোম্পানির নাম বদলে মিথ্যা তথ্যে শেয়ার কারসাজি, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ধ কোম্পানি নিয়ন্ত্রণে রেখে বানোয়াট ও মিথ্যা তথ্য দিয়ে শেয়ার কারসাজি করেছেন হাসিব হাসান। বিভিন্ন প্রতিষ্ঠানে বিও হিসাব খুলে লোকসানি কোম্পানির শেয়ারের দাম 1000% বাড়িয়ে এ অপকর্ম করেছেন হাসিব। ইমাম বাটন থেকে হামি ইন্ডাস্ট্রিজ হয়ে যাওয়া কোম্পানির উপর অনুসন্ধানে এমন তথ্যই পেয়েছে 21 টেলিভিশন। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় ও বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের সহায়তায় আরও জানাচ্ছেন মেহেদি হাসান। ঋণ খেলাপির একাধিক মামলার আসামি ইমাম গ্রুপের মালিকরা দেশ ছাড়লে বন্ধ হয়ে যায় 1996 সালে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ। টানা 4 বছর বন্ধ থাকার পর পর্ষদে আসে পরিবর্তন। 2023 সালের 5 ফেব্রুয়ারি অধ্যাপক মোহাম্মদ সগির হোসেন খন্দকারকে চেয়ারম্যান করে কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান এএসএম হাসিব হাসান। এরপর একের পর এক মূল্য সংবেদনশীল তথ্য দিতে থাকে কোম্পানিটি। 40 টাকার শেয়ার 220 টাকায় উঠে যায়। অর্থবছরের শুরুতে কৃষিখাতে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনে ফেরার ঘোষণা দেওয়া হয়। হাসিবের ছেলে হামির নামে নামকরণ করা হয় কোম্পানির। ইমাম বাটন থেকে হয়ে যায় হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি। বরগুনার আমতলীতে 1 কোটি টাকা বিনিয়োগে মাছের খামার করার ঘোষণা দেওয়ার 2 মাসের মধ্যে লাভজনক হয়ে ওঠে লোকসানি প্রতিষ্ঠানটি। 2 দফায় মোট 2% ইন্ট্রিম লভ্যাংশ দেয় হামি ইন্ডাস্ট্রিজ। তথ্যের সত্যতা যাচাইয়ে আমতলী যায় 21 টেলিভিশনের প্রতিনিধি দল। তারা স্থানীয়দের সাথে কথা বলে বিপুল পরিমাণে মাছের উৎপাদন ও মুনাফার কোনো সত্যতা পাননি। ও ঘের দিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করা সম্ভব না। আমাদের গ্রাম্য মানুষের ধারণা মোটামুটি যে কিছু মনে হয় বিক্রি করছে। শাহিনেগো ঘেরটা তো একটু গভীর কম, ওটা গভীর করলে মাছ চাষ করতে খুব ভালো হইতো। মুনাফার সত্যতা নিশ্চিত করতে পারেনি কোম্পানির প্রজেক্ট ম্যানেজার ওহিদুজ্জামান শাহিনও। লাভ হয় কিরকম? শুরু না প্রথম, এটা আসলে ওরকম তো ব্যাপকভাবে এরকম করতে হচ্ছে না, কিছু বুঝছে না, সবে মতো কাটা এটা সুন্দর করে যা হয়েছে। প্রত্যন্ত এলাকায় কোটি টাকা বিনিয়োগে মাছের খামার করার কোনো তথ্য নেই উপজেলা মৎস্য কর্মকর্তার কাছেও। যে কোনো কাজের ক্ষেত্রে সাধারণত মৎস্য অফিসের একটি প্রত্যয়নপত্র লাগে যে আসলে সেই প্রজেক্টটার আয়তন কত, সেখানে কী ধরনের মাছ চাষ করা হচ্ছে এবং সেই আয় ব্যয় কত। তো এই ধরনের যদি কোনো মৎস্য অফিস থেকে কোনো প্রত্যয়ন ছাড়া তারা যদি অন্য কোনো জায়গায় কার্যক্রম করে থাকে, তাহলে যাদের সাথে সে কার্যক্রম করবে এটা তাদের জন্য একটা মেসেজ যে অবশ্যই কাগজপত্র ঠিকমতো দেখে তারা তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে। আমতলীর খামার পরিদর্শন করেছে ডিএসির পরিদর্শন দলও। তাদের প্রতিবেদন বলছে মাছের পোনা ও ফিড ক্রয় থেকে শুরু করে মাছ বিক্রির যেসব নথিপত্র কোম্পানি দিয়েছে তার সবই মিথ্যা ও বানোয়াট। এদিকে 7 সেপ্টেম্বর 2023 চট্টগ্রামের পাহাড়তলী কারখানাটি বর্তমান পর্ষদ নিয়ন্ত্রণে নেয়। পরে 14 জানুয়ারি কারখানার 2টি জেনারেটর, 2টি কম্প্রেসার সহ আরও কিছু যন্ত্রাংশ 27 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়। এরপর সেখানে দিনে 530 জোড়া করে জুতা উৎপাদনের ঘোষণা দেওয়া হলেও ডিএসির পরিদর্শক দল বলছে সেখানে দিনে সর্বোচ্চ 20 জোড়া জুতা উৎপাদনের সক্ষমতা আছে, যা এ কারখানা থেকে বছরে 2 কোটি টাকা মুনাফা করার ঘোষণার সাথে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। এদিকে রোববার 21 টেলিভিশনের প্রতিনিধি দল পাহাড়তলী কারখানাটি তালাবদ্ধ পেয়েছে। স্থানীয়রা জানান কারখানাটি বহুদিন ধরেই বন্ধ। এখানে কোনো শ্রমিকও দেখি না, কোনো মালসামানা উৎপাদনও দেখি না। এখানে সব সময় বন্ধ দেখি, এখনো মনে করে এখন চালু হয় না। জানা যায় আগেই উইংসফিন ও এনএলআই সহ কয়েকটি ব্রোকারেজ হাউজে নামে বেনামে বিপুল পরিমাণে শেয়ার কিনে মজুত করেন হাসিব হাসান। মুনাফা ঘোষণার পর শেয়ারের দাম বৃদ্ধি পেলে কিছু শেয়ার বিক্রি করে মুনাফাও তুলে নিয়েছেন তিনি। সাধারণ বিনিয়োগকারীদের সাথে এভাবে প্রতারণার বিষয়ে জানতে চাইলে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি হাসিব হাসান। আমি একটু বিজি ভাই, আমি আসলে সাক্ষাৎকার দিতে চাই, মানে দেওয়ার মতো সিচুয়েশনে নাই। সম্প্রতি 5 কোটি 38 লক্ষ টাকা বিনিয়োগ দেখিয়ে বিএসইসিতে 10 টাকা অভিহিত মূল্যের 50 লাখ নতুন শেয়ার ইস্যুর আবেদন করেছেন হাসিব হাসান। এ শেয়ারের বর্তমান বাজার মূল্য 80 কোটি টাকারও বেশি। এভাবে জুয়ারি চক্র বিনিয়োগকারীদের পকেট খালি করছে বলে মত বাজার বিশ্লেষকদের। শেয়ার মানি ডিপোজিট নামে একটা স্কিম চালু হয়েছে, যেটা কোম্পানি নিজস্ব বোর্ড মিটিং ইজিএমএ তারা অ্যাপ্রুভ করে, ইজিএমএ অ্যাপ্রুভ করে নেয়। এটা গুটি কয়েক ডিরেক্টর মিলে ডিসিশনটা নেয়, কিন্তু এটা সাধারণত আমরা যেটা দেখি এটা সাধারণ বিনিয়োগকারীর সাথে এক ধরনের প্রতারণা। কেন প্রতারণা? কারণ সাধারণ বিনিয়োগকারীও তো আপনার এটার স্টেক হোল্ডার। তবে কোথাও কোনো জালিয়াতির ঘটনা ঘটে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানের ফ্যাক্টরি সহ অন্যান্য বিষয় ইন্সপেকশন করে রিপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো কোম্পানির সাথে ইমাম বাটনও ছিল, সেই রিপোর্টটাও কমিশনে তারা দাখিল করেছে এবং এটা আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ চিফ অ্যাকাউন্ট্যান্ট ডিভিশনে এখন লিগ্যাল অ্যানালাইসিস পর্যায়ে আছে এবং এটা লিগ্যাল অ্যানালাইসিস
করে সেখানে যে সিকিউরিটি রিলেটেড রুলস রেগুলেশন যেগুলো ভায়োলেশন থাকবে সেগুলোর ব্যাপারে এনফোর্সমেন্ট অ্যাকশন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে রেফার করা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থেই ইমাম বাটনের মতো বন্ধ বিভিন্ন কোম্পানির পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিল বলেও জানান এই কর্মকর্তা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে এখন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হবে MRCP পরীক্ষা। হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, যৌথভাবে এতে সহযোগিতা করছে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস UK। 2012 সাল থেকে এ দেশের চিকিৎসকরা MRCPর লিখিত পরীক্ষা এদেশে দিলেও ব্যবহারিক পরীক্ষা দেশের বাইরে দিতে হয়েছে। এভারকেয়ার হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার রত্নদীপ বলেন, MRCP পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত দেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থার জন্য যুগান্তকারী পদক্ষেপ। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। উষ্ণতম এপ্রিলের পর টানা বৃষ্টির পূর্বাভাস, তীব্র অস্বস্তির গরমে নাকাল জনজীবন। থাইল্যান্ডে 6 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী। ইচ্ছেমতো ওষুধের দাম বাড়ানো বন্ধে হাইকোর্টের রুল, জড়িত কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেশের দেখার আমন্ত্রণ রইল।